বিএনপির নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে মনোনয়ন বা আজকে তার যে মনোনয়নপত্র দাখিল, এটা মনে করি এটা মোটামুটি বলা যেতে পারে প্রত্যাশিত ছিল একটা। এবং ইতিমধ্যে আমি বহু জায়গায় বলেছি যে এবার আমরা একজন রাজনীতিককে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পদে বা বলতে পারেন রাষ্ট্রের এক ধরনের অভিভাবক সুলভ যে পদ, সে পদে আমরা দেখতে চেয়েছি। কারণটা হচ্ছে যে রাজনীতিকদের চাপটা এই জন্য যে যাদের সাথে যারা দীর্ঘ জীবন বা বলতে পারে গোটা জীবনটা জনগণের সাথে কাটিয়েছেন, যারা জনগণের আকাঙ্ক্ষা বা তার যে প্রত্যাশা এটার সাথে যাদের একটা অর্গ্যানিক যোগাযোগ আছে, সম্পর্ক আছে, এটা পরখাও মানুষ, সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি মনে করি যে তার এই নির্বাচন আমি মনে করি এটা বিএনপি নীতি নির্ধারক বা মাননীয় প্রধানমন্ত্রীর, তাই মনে করি তিনি একটা প্রজ্ঞার এবং এটা দূরদর্শী তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটি বা তারা একটা ভালো সিদ্ধান্ত তারা নিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা এই পদগুলোতে, কারণ আমাদের বাংলাদেশে এ পর্যন্ত 2-3 জন ছাড়া কেউ তার টেনিওর তারা শেষ করতে পারেননি। যদিও ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের মতন বিএনপিতে আরও এরকম প্রজ্ঞাবান, দূরদর্শী আরও অনেক নেতৃবৃন্দরা আছেন, তো সেখান থেকে অবশ্যই কেউ না কেউ হতে পারত। তো শেষ পর্যন্ত এরকম যিনি দলের সবচেয়ে দুর্দিনে খুব কঠিন সময়ে যিনি দলের হাল ধরেছিলেন, যে সময়টা আমি প্রায় বলি উপমহাদেশে যেসব দল সবচেয়ে নিপীড়িত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা, বিএনপি গত 15-16 বছরে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, গুম, খুন, অপহরণ, মামলা নানাভাবে এরকম একটা কঠিন সময়ে বিএনপির মতন এক ধরনের বহুত্ববাদী নানা ধরনের একটা মাল্টি ক্লাস পার্টিকে নেতৃত্ব প্রদান করাটা এটা খুব সহজ ব্যাপার ছিল না। তিনি 6বার জেল খেটেছেন, অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু তিনি আশা হারাননি। ফলে তো দল নিশ্চয়ই এরকম একটা মানুষের উপরেই দল নির্ভর করবে। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি হবেন আগামী 20 তারিখে মাননীয় সংসদ সদস্যদের ভোটে, যখন তিনি প্রেসিডেন্ট ইলেক্ট হবেন, তখন তিনি আর বিএনপির রাষ্ট্রপতি নন, তখন তিনি আমাদের জনগণের, আমাদের এই 20 কোটি মানুষ, এখানকার ভোটার, এখানকার জনগণ, সকল রাজনৈতিক দল চিন্তা, মতাদর্শ, বিশ্বাস নির্বিশেষে তিনি সবার রাষ্ট্রপতি। ফলে এই পদের অতীতে অনেক রাষ্ট্রপতিরা এই পদের যে মর্যাদা, এই পদের যে সম্মান, এই পদের যে গুরুত্বটা দুর্ভাগ্যজনকভাবে অনেকে তারা এটা রক্ষা করতে পারেননি। এর কারণ ছিল যে আগে যারা হয়েছেন কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বরঞ্চ মানে আনুগত্যের পরীক্ষায় আমরা দেখেছি 99 নাম্বার পেলেও তাদেরকে ফেল হয়েছে। আনুগত্যের পরীক্ষায় 100তে পেয়ে কাউকে অতীতে আমরা দেখেছি আসতে হয়েছে। আমি বিশ্বাস করি যে নতুন যিনি আশা করি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন 20 তারিখে, হয়তো আমরা সন্ধ্যার পরে জানতে পারবো, তিনি সেই জায়গা থেকে তিনি এই পদের মর্যাদা, গুরুত্ব, সম্মান এটা রক্ষা করবেন। আর বিশেষ করে এবার যিনি রাষ্ট্রপতি হবেন তার নেতৃত্বে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তখন এটা তত্ত্বাবধায়ক সরকারকে তাকে আসলে নেতৃত্ব প্রদান করতে হবে। তিনি রাষ্ট্রপতি হিসাবে বা প্রধান অভিভাবক হিসাবে সেটা কিন্তু বড় একটা দায়িত্বের প্রশ্ন আছে। তো সেখানে তিনি এবং ওই সময়কালে তাকে একটা খুব বড় দায়িত্ব তাকে পালন করতে হয়, অনেক গুরুত্বপূর্ণ তৎপরতার সিদ্ধান্ত। যদিও এখন সাংবিধানিকভাবে আমরা যদি ঐক্যমত কমিশনে আমরা যেসব আলোচনা করেছি, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক পুনর্বিন্যাস করা, সেটা যেহেতু এখনও তো সংবিধানে সেটা সংশোধনগুলো গৃহীত হয়নি, আমি আশা করি অষ্টাদশ সংশোধনের মধ্য দিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের পাশাপাশি বিল আকারে যেগুলো উত্থাপিত হবে, রাষ্ট্রপতি পদের ব্যাপারেও আমাদের 31 দফার মধ্যে আছে। আমাদের জুলাই সনদের মধ্যে অনেকগুলো প্রশ্নে বিএনপির সঙ্গে আমরা একমত হয়েছি। বিএনপির নির্বাচন ইশতেহারও অনেকগুলো কমিটমেন্ট আছে। আমরা আশা করব এই পদটা কেবলমাত্র আলংকরিক কোনো পদ হবে না, এটা অনেক সময় দুর্যোগে এবং অনেক সময় সরকারকে অ্যাডভাইস করবার ক্ষেত্রে, পরামর্শ করার ক্ষেত্রে আমি এমন দেখতে চাইব যিনি
সরকার একটা বিল তার কাছে পাঠালো স্বাক্ষরের জন্য, তিনি হয়তো এটাকে নাকচ করতে পারবেন না, কিন্তু তিনি পুনর্বিবেচনার জন্য তিনি যাতে আবার যাতে ফেরত পাঠাতে পারেন এবং দেশবাসী সেটা জানবে এবং এইটুকু প্রজ্ঞা, দূরদর্শিতা, এইটুকু মেরুদণ্ড সম্পন্ন মানুষ নিশ্চয়ই আমি দেখতে চাইব। আমি আশা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের এই পর্যায়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসাবে, অভিভাবক হিসাবে তিনি তার এই সাংবিধানিক দায়িত্ব দক্ষতা, যোগ্যতার সাথে পালন করবেন। প্রসঙ্গটা যেহেতু তুলেছিলাম যে বিরোধী পক্ষ, বিরোধী দল তারাও প্রার্থী দিয়েছে এবং তারা একটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ তুলতে চাইছে, এবং ইন্টারেস্টিংলি কর্নেল অলি আহমেদ বীর মুক্তিযোদ্ধা তিনি তাদের প্রার্থী। তো জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা, এবং আমার যতদূর স্মরণ আছে যে বিএনপির সঙ্গে কর্নেল অলি আহমেদের বিরোধের একটা বড় জায়গা, অন্তত ওই সময় তিনি জামাতের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমি প্রথমত তিনি তো আমাদের একজন বড় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে অসাধারণ একটা ভূমিকা ছিল, বিশেষ করে বীর বিক্রম, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিনি তার একটা দীর্ঘ একটা রাজনৈতিক পথ চলা, এবং বিএনপির যে রাজনৈতিক জার্নি, এই জার্নিতে কর্নেল অলি আহমেদ একজন গুরুত্বপূর্ণ একটা চরিত্র। আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়ে তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু শেষ দিকে এসে বোঝা গেল যে তিনি কেবলমাত্র তার পরিবার, ব্যক্তি বা তার লোকজনকে তাদের নির্বাচিত হওয়া, সংসদে প্রার্থিতা ইত্যাকার বিষয়াদি কেন্দ্র করে তার যে পুরো তার মুক্তিযুদ্ধের আদর্শের একেবারে বিপরীতে, বা বলা যেতে পারে তিনি সারা জীবন তার সৈনিক জীবনের পরবর্তী তার যে রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই জীবনের একেবারে উল্টো দিকে যাত্রা করে তিনি জামাত জোটের তিনি রাষ্ট্রপতি প্রার্থী। এটা ওনার ব্যক্তিগত মর্যাদা, সম্মানকে এটা বৃদ্ধি করেনি, বরঞ্চ এটা তাকে বরঞ্চ প্রশ্নবিদ্ধ করেছে। তার সারা জীবনের যে অর্জন, মুক্তিযুদ্ধ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, একটা বহুত্ববাদী আমাদের সমাজে, সেই সমাজে কর্নেল অলি আহমেদ তার যে একটা ব্যক্তি অলি আহমেদের যে মর্যাদা ছিল, তো সেটা তো বোঝা গেছে যে তিনি সেটাকে ধরে রাখতে পারেননি। তো হয় আমাদের এরকম, তিনি একা না, আমাদের রাজনীতির মধ্যে এরকম অনেকে আছেন তারা গণেশ উল্টিয়ে দেওয়ার, শেষ পর্যন্ত তারা তারপরে বলতে পারেন উল্টো দিকে যাত্রা করা, তো এরকম অনেক ব্যক্তিবর্গই আছেন। তো সেই জায়গাটা তারা করেছেন, এবং এটা জামাত তো এটা একটা রাজনৈতিক কার্ড তারা ব্যবহার করেছেন, এই অর্থে যে জামাত ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের যে রাজনৈতিক অবস্থান, বা পাকিস্তানিদের রাজনৈতিক এবং সামরিক সহযোগী হিসাবে তৎকালীন জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দের যে ভূমিকাটা, তো সেই ভূমিকা কি এই অলি আহমেদকে রাষ্ট্রপতি তারা তাকে প্রার্থী করবার মধ্য দিয়ে কি ওটা কি ঢেকে যাবে? তার কোনো সুযোগ নেই, বরঞ্চ এগুলো মানুষ বোঝে, মানে এগুলোর জন্য। কিন্তু আমি অন্য দিক থেকে বলি, তারা তো যে কোনো মানুষকে তারা করতে পারেন, আর তিনি তো জানেন না তেনার এটা দরকার ছিল না, এটা তার দিক থেকে এটা দরকার। তিনি জানেন যে যেই নির্বাচনের প্রতিযোগিতায় তিনি আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগটা দেখা যাচ্ছে মোটামুটি নাই বললেই চলে, কারণ আমাদের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এটা যদি ভবিষ্যতে পরিবর্তন না হলে সংসদ সদস্যদের দলের বাইরে যেয়ে স্ব দলের বাইরে যেয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু এটা একেবারে এটা প্রকাশ্য ভোট, এটা তো ফলে কোনো সুযোগটা নেই। তো এরকম একটা নিশ্চিত জায়গাটা জানার পরে কেবলমাত্র জামাত এবং এই বিরোধীদের একটা রাজনৈতিক টুলস হিসাবে তার মতন মানুষের সম্ভবত ব্যবহার হওয়াটা, এটা মানুষ খুব ভালোভাবে নেবে এটা মনে হয় না। বাট জামাত তারা প্লে করেছে, তারা এটাকে কোনো কিছুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে না দেওয়া। আমি শুনলাম একজন এইরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, বাক্যটা শুনতে খারাপ না, ভালো লাগে আর কি, ভালোই তো লাগে। তারা তাদের আছেন, তাদের এখন বেশ কিছু 80-র উপরে হবেন সব মিলে টিলে, তো তারা আছেন, তারা একটা ভোট করবেন, তো ভালো। এটা তো বহু বছর পরে, প্রায় 30 বছর পরে, 35 বছর পরে আমরা সংসদ সদস্যরা তারা ভোট দেবেন, প্রকাশ্যে ভোট দেবেন। তো এটা একটা রাজনৈতিক চর্চা হিসাবে বা সংস্কৃতি হিসাবে এটা আমি মনে করি একটা ভালো একটা উদ্যোগ। সেখানে একটা প্রার্থী আছেন মির্জা ফখরুলের বিপরীতে কর্নেল অলি আহমেদ, তো সেটা প্রার্থী থাকবেন। তো এটা মানে যদি বলেন একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করবার ক্ষেত্রে উদ্যোগটা খারাপ না।